আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। মার্শাল আর্ট বা যুদ্ধকলার কথা ভাবলে আমাদের মাথায় ঠিক কি আসে? কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য, অলিম্পিকের ইভেন্ট, নাকি আত্মরক্ষার কিছু কৌশল? সাধারণত এগুলোই আসে। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো আছে সেইগুলো ঘাঁটতে গিয়ে আমার মনে হয়েছে এর কোনোটাই পুরো গল্পটা বলে না। কারাতে, জুডো, এমএমএ এগুলোর প্রত্যেকটার পেছনে তো একটা নিজস্ব জগৎ আছে, মানে ইতিহাস, দর্শন আর টিকে থাকার লড়াইয়ের গল্প। একদম। তো আজকে আমাদের লক্ষ্য হলো এই বিভিন্ন জগতের গভীরে ডুব দিয়ে মার্শাল আর্টের আসল সত্তা বা তার আত্মা খুঁজে বের করা। এই শিল্পের জন্ম কি সংঘাত থেকে নাকি শান্তির খোঁজে? এটা দারুণ একটা প্রশ্ন, কারণ এর কোনো সহজ উত্তর নেই। আর ঠিক এ কারণেই আজকের আলোচনাটা আমরা কোনো গতানুগতিক তালিকার মতো করে সাজাবো না যে এই মার্শাল আর্ট অমুক দেশে তৈরি, এর কৌশলগুলো এই। না না, সেটা খুব একঘেয়ে হয়ে যাবে। ঠিক, বরং আমরা কয়েকটা মূল ধারণার মধ্যে দিয়ে যাব। মার্শাল আর্টকে আমরা মানুষের প্রয়োজনের একটা আয়না হিসেবে দেখতে পারি। যখন টিকে থাকাটাই মূল চ্যালেঞ্জ, তখন এক ধরনের শিল্পের জন্ম হয়। আবার সমাজ যখন স্থিতিশীল হয়, তখন সেই শিল্পই হয়তো আধ্যাত্মিক চর্চার পথ হয়ে দাঁড়ায়। এই বিবর্তনটা বুঝতে পারলেই আমরা আপনার প্রশ্নের উত্তরের কাছাকাছি পৌঁছতে পারব। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে মৌলিক প্রয়োজনটা দিয়ে, টিকে থাকা। এমন একটা পরিস্থিতি ভাবা যাক যেখানে আপনার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু আত্মরক্ষা করতে হবে। আমার যতদূর মনে পড়ছে, কারাতের জন্ম তো অনেকটা এভাবেই, তাই না? একদম। ১৭ শতকে জাপানের ওকিনাওয়া দ্বীপে যখন সাধারণ মানুষের জন্য অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়, তখন একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। শাসকরা ভেবেছিল তারা জনগণকে নিরস্ত্র করে ফেলেছে, কিন্তু আসলে তারা মানুষকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। বলা যেতে পারে তারা মানুষকে তাকে শরীরকেই অস্ত্রে পরিণত করতে বাধ্য করেছে। এই চাপ থেকেই জন্ম নেয় কারাতে বা খালি হাতে লড়াইয়ের শিল্প। এটা কিন্তু শুধু হাত পা চালানো নয়, এটা ছিল সাধারণ মানুষের প্রতিরোধের ভাষা। তারা তাদের আঙুলের গাঁট, কনুই, পায়ের পাতা, শরীরের প্রতিটি অংশকে এমনভাবে ব্যবহার করতে শিখেছিল যা অস্ত্রের চেয়ে কম ভয়ঙ্কর ছিল না। তার মানে চারপাশের পরিস্থিতি বা নিয়মকানুন একটা শিল্পকে সরাসরি রূপ দেয়। যখন নিয়ম হলো কোনো অস্ত্র চলবে না, তখন কারাতের জন্ম হলো। কিন্তু যদি নিয়ম হয় কোনোই নিয়ম নেই, তখন কি হবে? ঠিক এই প্রশ্নটাই আমাদের নিয়ে আসে ক্রাভ মাগার কাছে। এটা কারাতের ঠিক বিপরীত মেরুর একটা উদাহরণ। ক্রাভ মাগা কোনো প্রাচীন মন্দির বা গুরুর আশ্রম থেকে আসেনি। এর জন্ম হয়েছে ১৯৩০-এর দশকে ইউরোপের রাস্তায় ইহুদি বিরোধী দাঙ্গার মধ্যে। ওহ! এর প্রতিষ্ঠাতা ইমরে লিচেনফেল্ড একজন দক্ষ বক্সার ও কুস্তিগির ছিলেন। কিন্তু তিনি রাস্তায় মারামারি করতে গিয়ে দ্রুতই বুঝতে পারেন যে রিংয়ের লড়াই আর জীবনমৃত্যুর লড়াই এক জিনিস নয়। রাস্তায় কোনো রেফারি নেই, কোনো নিয়ম নেই। তার মানে কার্যকারিতাই শেষ কথা, দেখতে সুন্দর লাগছে কিনা বা কোনো ঐতিহ্য মানা হচ্ছে কিনা ওগুলোর কোনো মূল্যই নেই। ক্রাভ মাগার মূল দর্শনই হল যত দ্রুত সম্ভব প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করা এবং তার জন্য যা যা করা দরকার সবই করা। চোখে আঙ্গুল দেওয়া, গড়লে আঘাত করা, কুচকিতে মারা, যেগুলো অন্য খেলায় কঠোরভাবে নিষিদ্ধ, এখানে সেগুলোই প্রাথমিক কৌশল। মানে কোনো ফেয়ার প্লের ব্যাপার নেই। বিন্দুমাত্র না। লিঞ্চেনফেল্ডের লক্ষ্য ছিল এমন একটা পদ্ধতি তৈরি করা যা যে কেউ তার শারীরিক শক্তি নির্বিশেষে খুব দ্রুত শিখতে পারে এবং বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করতে পারে। এখানে আমরা দেখছি পরিস্থিতি যখন চরম প্রতিকূল, তখন শিল্প তার সমস্ত আলংকারিক রূপ ঝেড়ে ফেলে একেবারে আদিম এবং কার্যকর রূপে ফিরে আসে। বাহ, কি অদ্ভুত বৈপরীত্য! একদিকে কারাতের মতো শিল্প যা সীমাবদ্ধতার ভেতর থেকে জন্মালো, আর অন্যদিকে ক্র্যাব মাগা যা সব সীমাবদ্ধতাকে অস্বীকার করে তৈরি হলো। দুটোই টিকে থাকার জন্য, কিন্তু পথটা সম্পূর্ণ আলাদা। একদম। কিন্তু আমার প্রশ্ন হল, যখন এই টিকে থাকার তাৎক্ষণিক প্রয়োজনটা ফুরিয়ে যায়, তখন কি এই শিল্পগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, নাকি তারা নতুন কোনো রূপ নেয়? এটাই মার্শাল আর্টের বিবর্তনের সবচেয়ে আকর্ষণীয় দিক। তারা হারিয়ে যায় না, বরং রূপান্তরিত হয়। এর সেরা উদাহরণ হল জুডো। জুডোর প্রতিষ্ঠাতা জিগোরো কানো নিজেও একজন জুজিৎসু বিশারদ ছিলেন। জুজিৎসু ছিল জাপানের সামুরাইদের খালি হাতে লড়াইয়ের এক ব্রুটাল বা নির্মম কৌশল। বেশ ভয়ঙ্কর ছিল শুনেছি। হ্যাঁ,
কিন্তু কানোর সময়ে সামুরাই যুগের অবসান ঘটেছে, জাপানে শান্তি ফিরে এসেছে। তিনি দেখলেন এই মারাত্মক কৌশলগুলো এখন সমাজে অপ্রয়োজনীয়। তাহলে তিনি কি এগুলোকে বাদ দিয়ে দিলেন? না, এখানেই তার দূরদর্শিতা। তিনি জুজিৎসুর সবচেয়ে বিপজ্জনক কৌশলগুলো বাদ দিয়ে এবং সেগুলোকে পরিমার্জন করে এমন একটা নতুন শিল্প তৈরি করলেন যার নাম দিলেন জুডো বা নম্রতার পথ। তার উদ্দেশ্য শুধু একটা ভালো লড়াইয়ের পদ্ধতি তৈরি করা ছিল না। তাহলে কি ছিল? তিনি এটাকে বলতেন মানুষ তৈরির পথ। এটা তো একটা বৈপ্লবিক চিন্তা, একটা কিলিং আর্টকে ক্যারেক্টার বিল্ডিং টুলে পরিণত করা। এর পেছনের দর্শনটা কি ছিল? এর মূল দর্শন দুটি নীতির ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হল সেইরিওকু জেনিও, অর্থাৎ সর্বোচ্চ কার্যকারিতা ন্যূনতম প্রচেষ্টায়। এর মানে শুধু প্রতিপক্ষকে ফেলা নয়, এর অর্থ হল নিজের শক্তিকে সবচেয়ে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটি হল জিতা খিয়ই, অর্থাৎ পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধি। এর মানে হল অনুশীলনের মাধ্যমে শুধু নিজের উন্নতি হবে না, সঙ্গী বা প্রতিপক্ষের উন্নতিতেও সাহায্য করতে হবে। এই দর্শনটাই জুডোকে নিছক একটা খেলা থেকে একটা জীবন দর্শনে উন্নীত করেছে। জীবন দর্শন, ঠিক। তার মানে মার্শাল আর্ট শুধু ব্যক্তিগত বিকাশের মাধ্যম নয়, এটি একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের অংশও হয়ে উঠতে পারে, যেমনটা আমরা থাইল্যান্ডের মুয়ে থাই এর ক্ষেত্রে দেখি। অবশ্যই। এটাকে তো ৮ অঙ্গের শিল্প বা আর্ট অফ 8 লিম্বস বলা হয়, তাই না? হ্যাঁ, কারণ এতে শুধু দুটো হাত আর দুটো পাই নয়, দুটো কনুই এবং দুটো হাঁটুও সমানভাবে অস্ত্রের মতো ব্যবহৃত হয়। বক্সিং হলো ২ অঙ্গের শিল্প, কেক বক্সিং ৪ অঙ্গের, কিন্তু মুয়ে থাই ৮টি অঙ্গ ব্যবহার করে লড়াইকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। বিশেষ করে কাছাকাছি লড়াইয়ের ক্ষেত্রে। একদম ঠিক। বিশেষ করে খুব কাছাকাছি দূরত্বে বা ক্লিঞ্চে যখন প্রতিপক্ষকে আঁকড়ে ধরা হয়। বক্সিং বা কিকবক্সিং যেখানে এই দূরত্বে অকার্যকর হয়ে পড়ে, মুয়ে থাই সেখানে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে কনুই আর হাঁটুর আঘাতে। কিন্তু এর আকর্ষণ তো শুধু লড়াইয়ের কৌশলে নয়, এর সাথে জড়িয়ে থাকা সংস্কৃতিটাও অসাধারণ। লড়াইয়ের আগে ওই যে একটা বিশেষ নাচ হয়, ওয়াই ক্রু রাম মুয়ে, ওটা শুধু একটা নাচ নয়, ওটা একটা গভীর আধ্যাত্মিক টেলেটি বা রিচুয়াল। এর মাধ্যমে একজন যোদ্ধা তার গুরু, তার পরিবার এবং মার্শাল আর্টের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানায়। আর মাথায় একটা ব্যান্ডও তো থাকে। হ্যাঁ, মঙ্কন, ওটাও তার প্রশিক্ষক পবিত্র করে দেন এবং লড়াইয়ের আগে পরিয়ে দেন। এগুলো প্রমাণ করে যে মুয়ে থাই থাইল্যান্ডের মানুষের জন্য শুধু একটা খেলা নয়, এটা তাদের ইতিহাস, বিশ্বাস এবং গর্বের প্রতীক। এই সাংস্কৃতিক পরিচয়ের কথা বলতে গিয়ে ব্রাজিলের কাপুইরের কথা মনে পড়ছে। এটা তো আরও অদ্ভুত। নাচ, খেলা আর লড়াইয়ের এক জাদুকরী মিশ্রণ। জাদুকরী এবং একই সাথে করুণ। কাপুয়েরার জন্ম হয়েছিল আফ্রিকান কৃতদাসদের হাতে ব্রাজিলের আখের খামারে। তাদের জন্য এটা ছিল দ্বৈত পরিচয়ের এক শিল্প। প্রভুদের সামনে এটা ছিল নিশ্চয়ই নাচ, গান আর খেলা, যা তাদের আফ্রিকান সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা উপায়। আর পর্দার আড়ালে? পর্দার আড়ালে এটাই ছিল তাদের আত্মরক্ষার গোপন প্রশিক্ষণ। এর ছদ্মবেশী প্রকৃতিটা সবচেয়ে ভালো বোঝা যায় এর মূল চাল জিঙ্গাতে। এটা একটা দোলানো, ছন্দময় নড়াচড়া, যা দেখে মনে হয় নাচের স্টেপ, কিন্তু আসলে এটা লড়াইয়ের প্রস্তুতি। ঠিক, এটা প্রতিপক্ষকে বিভ্রান্ত করার এবং আক্রমণের জন্য সঠিক মুহূর্ত খোঁজার একটা উপায়। কারণ এর সঙ্গীতের এখানে একটা বড় ভূমিকা আছে। সঙ্গীতই কাপোয়রার আত্মা, বিশেষ করে বেরিম্বাউ নামের বাদ্যযন্ত্রটি। যিনি বেরিম্বাউ বাজান, তিনি রোদা বা বৃত্তের মধ্যে খেলা বা লড়াইয়ের গতি নিয়ন্ত্রণ করেন। তিনি সঙ্গীতের তাল পরিবর্তন করে খেলার গতি বাড়াতে বা কমাতে পারেন, এমনকি খেলার ধরনও পাল্টে দিতে পারেন। এটা প্রমাণ করে কাপোয়রা শুধু একটা শারীরিক কসরত নয়, এটা একটা সামাজিক ঘটনা যেখানে সঙ্গীত, সংস্কৃতি আর লড়াই মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম মার্শাল আর্ট প্রয়োজনের তাগিদে জন্মায়, সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। কিন্তু এমন কিছু শিল্প তো আছে যেগুলো লড়াই জেতার চেয়েও বেশি জোর দেয় অভ্যন্তরীণ শান্তি বা আত্মনিয়ন্ত্রণের উপর। আইকিডোর দর্শন তো অনেকটাই এরকমই, তাই না? হ্যাঁ, কিছুটা। যেখানে লক্ষ্য হলো আক্রমণকারীকে আঘাত না করে নিজেকে রক্ষা করা। এটা শুনতে যতটা সুন্দর, বাস্তবে কি ততটাই সম্ভব? এই প্রশ্নটাই আইকিডোকে এত আকর্ষণীয় করে তুলেছে। এর প্রতিষ্ঠাতা মরিহে উয়েশিবা নিজে একজন অত্যন্ত দক্ষ যোদ্ধা ছিলেন,
কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে তিনি অনুভব করেন যে সত্যিকারের বিজয় প্রতিপক্ষকে ধ্বংস করার মধ্যে নয়, বরং সংঘাতকে ভালোবাসায় রূপান্তরিত করার মধ্যে রয়েছে। এই দর্শন থেকেই তিনি আইকিডো তৈরি করেন, যার আক্ষরিক অর্থ সমন্বয়পূর্ণ আত্মার পথ। সমন্বয়পূর্ণ আত্মা এটা কিভাবে কাজ করে? মানে কেউ যদি পুরো শক্তি দিয়ে ঘুষি মারে, তার সাথে কিভাবে সমন্বয় করা সম্ভব? আইকিডোর মূল নীতি হল প্রতিপক্ষের শক্তির বিরুদ্ধে নিজের শক্তি দিয়ে ধাক্কা না দেওয়া, কারণ তাতে শক্তিশালী মানুষটিই জিতবে। এর বদলে আইকিডো শেখায় কিভাবে প্রতিপক্ষের আক্রমণের শক্তি এবং গতিপথের সাথে মিশে যেতে হয়। এবং তারপর সেই শক্তিকেই ব্যবহার করতে হয়। একদম, সেই শক্তিকেই ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। কল্পনা করুন একটা ঘূর্ণি দরজা। আপনি যদি ওটাকে থামানোর জন্য সজোরে ধাক্কা দেন, আপনার হাতেই লাগবে। কিন্তু আপনি যদি হালকা করে দরজার সাথে হাত মেলান, আপনি ওর গতিপথটাই পাল্টে দিতে পারবেন। আইকিডো ঠিক এভাবেই কাজ করে। এখানে জয় মানে সংঘাতকে শান্তিপূর্ণভাবে শূন্যে মিলিয়ে দেওয়া। অনেকটা জলের মতো, যা নিজের কোনো আকার ছাড়াই যে কোনো পাত্রের আকার নেয়। এই দর্শনটা তো চীনের তাইচি চুয়ান বা তাইচির সাথেও বেশ মিলে যায়, যদিও আমরা অনেকেই এটাকে বয়স্কদের ব্যায়াম হিসেবেই চিনি। হ্যাঁ, এই ধারণাটা বেশ প্রচলিত, কিন্তু তাইচির ইতিহাস দেখলে বোঝা যায় এটিও একসময় অত্যন্ত কার্যকর একটি যুদ্ধকৌশল ছিল। এর জন্ম প্রাচীন চীনা দাওবাদী দর্শন এবং ইন ইয়াং তত্ত্বের ওপর ভিত্তি করে। এর ধীর, সাবলীল এবং ধ্যানমগ্ন চালগুলো আসলে এর ইন বা নরম দিক, কিন্তু এই নরম চালের ভেতরেই লুকিয়ে আছে এর ইয়াং বা বিস্ফোরক শক্তি। তার মানে এর দ্বৈত একটা প্রকৃতি আছে। ঠিক তাই। তাইচি শেখায় যে কিভাবে চরম শিথিল অবস্থা থেকে মুহূর্তে বিস্ফোরক গতিতে আসা যায়। এর ধীর অনুশীলনগুলো শরীরকে শেখায় কিভাবে মাটি থেকে শক্তি উৎপন্ন করে সারা শরীরে ছড়িয়ে দিতে হয়। এটি মন, শরীর এবং শ্বাসের মধ্যে এক গভীর সংযোগ তৈরি করে। সময়ের সাথে সাথে এর যুদ্ধভিত্তিক প্রয়োগ কমে এলেও স্বাস্থ্য এবং মানসিক স্থিরতা অর্জনের এক অসাধারণ মাধ্যম হিসেবে এটি আজও টিকে আছে। আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে বিভিন্ন শিল্পের নিজস্ব দর্শন, ইতিহাস নিয়ে কথা বললাম। কারাতে, জুডো, মুয়ে থাই, আইকিডো প্রত্যেকেরই নিজস্ব পথ, নিজস্ব শক্তি। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে। বলুন। কি হবে যদি এই সব শিল্পকে একটা রিংয়ের মধ্যে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, যখন একজন বক্সারের লড়াই হবে একজন সুমো কুস্তিগিরের সাথে? কোন শিল্পটা সেরা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কি মিক্সড মার্শাল আর্টস বা MMA এর জন্ম? একদম। এই প্রশ্নটা বহু বছর ধরেই মানুষকে ভাবাচ্ছিল। আর 1990-এর দশকে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা UFC সেই প্রশ্নটার একটা বাস্তব উত্তর খোঁজার চেষ্টা করে। প্রথম দিকে UFC টুর্নামেন্টগুলো ছিল একটা জীবন্ত গবেষণাগার। গবেষণাগার? হ্যাঁ, সেখানে কোনো ওজন বিভাগ ছিল না, নিয়মকানুনও ছিল খুব কম। উদ্দেশ্য ছিল একটাই, কোন মার্শাল আর্ট সবচেয়ে কার্যকর তা প্রমাণ করা। আর ফলাফলটা তো বেশ চমকে দেওয়ার মতো ছিল, তাই না? ফলাফলটা ছিল যুগান্তকারী। সবাই ভেবেছিল শক্তিশালী স্ট্রাইকার যেমন বক্সার বা কারাতেকারা সহজেই জিতে যাবে। কিন্তু দেখা গেল রোগা পাতলা গড়নের একজন ব্রাজিলিয়ান জুজিৎসু শিল্পী রয়েস গ্রেসি তার চেয়ে অনেক বড় এবং শক্তিশালী প্রতিপক্ষদের মাটিতে ফেলে সাবমিশন বা জয়েন্ট লক অথবা চোকের মাধ্যমে পরাজিত করছেন। তমনে জমিনি লড়াইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। ঠিক, এটা প্রমাণ করে দিল যে লড়াই শুধু দাঁড়িয়েই হয় না। জমিনি লড়াই বা গ্র্যাপলিং একটা যুদ্ধের ফলাফল নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ। UFC দেখিয়ে দিল যে কোনো একটি নির্দিষ্ট শিল্প সেরা নয়। তাহলে সেরা যোদ্ধাকে? সেরা যোদ্ধা সেই যে সবকিছুর সংমিশ্রণ ঘটাতে পারে, যে স্ট্রাইকিং, রেসলিং বা কুস্তি এবং গ্র্যাপলিং বা জমিনি লড়াই এই তিনটি ক্ষেত্রেই দক্ষ। MMA কোনো একক শিল্প নয়, এটি হল বিভিন্ন শিল্পের সবচেয়ে কার্যকর কৌশলগুলোর এক বুদ্ধিদীপ্ত মিশ্রণ। এটি কার্যকারিতার চূড়ান্ত পরীক্ষা। মজার ব্যাপার হলো এই ধারণাটা কিন্তু খুব নতুন নয়। এই ভাবনা তো কয়েক দশক আগে ব্রুস লি তার জিত কুন্দোর মাধ্যমে দিয়ে গিয়েছিলেন। তিনি তো কোনো নির্দিষ্ট ধরাবাঁধা শৈলীতে বিশ্বাস করতেন না। আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। ব্রুস লি ছিলেন তার সময় চেয়ে অনেক এগিয়ে। তিনি মার্শাল আর্টের জগতে প্রচলিত গোঁড়ামির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তিনি বলতেন, কোনো পথকেই পথ হিসেবে ব্যবহার না করা, কোনো সীমাবদ্ধতাকে সীমাবদ্ধতা হিসেবে না রাখা।
তার মানে তিনি বিভিন্ন শিল্প থেকে কার্যকারী উপাদানগুলো নিয়ে নিজের মতো করে একটা পদ্ধতি তৈরি করেছিলেন। হ্যাঁ, তার দর্শন ছিল একজন শিল্পীকে কোনো নির্দিষ্ট পদ্ধতির দাস হলে চলবে না, তাকে জলের মতো হতে হবে। Empty your mind. Be formless, shapeless, like water. Now you put water into a cup, it becomes the cup. You put water into a bottle, it becomes the bottle. You put it in a teapot, it becomes the teapot. Now water can flow or it can crash. Be water, my friend. যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে। তিনি উইং চুন, বক্সিং, ফেন্সিং, জুডো বিভিন্ন শিল্প থেকে তার নিজের জন্য যা কার্যকর শুধু সেটুকুই গ্রহণ করেছিলেন। তিনি একে বলতেন শৈলীহীন শৈলী। স্টাইল অফ নো স্টাইল। ঠিক, আর এই দর্শনটাই আধুনিক এমএমের মূল ভিত্তি। আজকের দিনের একজন এমএমএ যোদ্ধা ঠিক এই কাজটিই করেন। তারা বিভিন্ন শিল্প থেকে কৌশল শিখে নিজের শক্তি ও দুর্বলতা অনুযায়ী নিজস্ব একটা স্টাইল তৈরি করেন। বলা যায় ব্রুসলি ছিলেন এমএমএর দার্শনিক জনক। তাহলে আমাদের আজকের আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মার্শাল আর্টের আত্মা খুঁজতে গিয়ে আমরা কি পেলাম? আমরা দেখলাম এটা প্রয়োজনের উদ্ভাবন, যেমনটা কারাতে বা ক্রাভ মাগার ক্ষেত্রে সত্যি। এটা সংস্কৃতির জীবন্ত প্রকাশ, যেমন মুয়ে থাই বা কাপোয়েরা। আবার এটা আত্মনিয়ন্ত্রণ আর শান্তির পথ, যেমন আইকিডো আর তাইচি। আর সবশেষে এটা কার্যকারিতার এক নিরন্তর অন্বেষণ, যার আধুনিক রূপ হল এমএমএ। সংক্ষেপে বললে মার্শাল আর্ট হল মানব ইতিহাসের এক জীবন্ত দলিল। এটি পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলেছে, রূপান্তরিত হয়েছে। এটা আমাদের শেখায় যে লড়াইটা সবসময় বাইরের কোনো শত্রুর সাথে হয় না। আসল লড়াইটা হয় নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে, নিজের ভয়ের বিরুদ্ধে। লক্ষ লক্ষ মানুষ আজও এর চর্চা করে, শুধু শক্তিশালী হওয়ার জন্য নয়, বরং আরও ভালো, আরও সুশৃঙ্খল এবং আরও শান্ত একজন মানুষ হওয়ার জন্য। আর আমাদের আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনার খোরাক রেখে যাই। নিনজাদের শিল্প নিনজুৎসুতে 18টি মৌলিক দক্ষতার কথা বলা হয়েছে। এর মধ্যে শুধু তলোয়ার চালানো বা খালি হাতে লড়াই নয়, গুপ্তচর বৃত্তি, ছদ্মবেশ ধারণ, আবহাওয়া বিদ্যা, এমনকি ভূগোলও অন্তর্ভুক্ত ছিল। এটা আমাদের ভাবায় একজন সত্যিকারের মার্শাল শিল্পীর দক্ষতা শুধু শারীরিক কৌশলের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর আসল অর্থ হল নিজের চারপাশের পরিবেশকে বোঝা এবং প্রয়োজন অনুযায়ী তাকে নিজের নিয়ন্ত্রণে আনার ক্ষমতা।